অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি তো সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন টুস শব্দও যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টগুলো রাখুন প্লিজ। আপনি তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়া মাঝে মেয়ে বেশ কৌশল বাড়ি থেকে বের হলো। চারদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু ভাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমায় খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সবটা বলবো, আগে চলুন। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেকে ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুকে চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে, আবছে আলো দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেলল। কান্নার মাঝে শুরু থেকে সে সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশই নেই। উজ্জ্বল স্তব্ধ, বাকরুদ্ধ, তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলে, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরল রুমুকে। এতটাই জোরে ধরল আঘাতপ্রাপ্ত পিঠে চাপ পড়তে মেয়েটা কুকিয়ে উঠল। আমি জানতাম তোর মা তোর ভাই জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যিই তো ভদ্র শিক্ষিত ছেলে সে। কখনো ভাবিনি হিমেল এত না নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এতবার হেনস্থা হলি, একবার আমাকে জানালি না কেন? তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম, এইটুকু আমাকে জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না। আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময়ে করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটফট করলো। সত্যি তো, সে কি করবে? যেখানেই যাক রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দেবে। কার কাছে যাবে? কোথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারে কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার থাকবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটফট করছে। বোঝাই যাচ্ছে রাগটাকে সংবরণ করেছে ছেলেটা। দুদিকে নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসল রুমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে শতভাগ রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে। রুমু ঘরের মাঝেই বিয়ে করতে চায়। পরবর্তীতে যদি মেয়েটার মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জল ঘোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না, তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমায় খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার।
এই বিপদেও চিকন বুদ্ধি কাজে লাগে চলছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে যে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কৌটা রেখে বড়ই খাবে। বিয়েকে ভুললে হয়ে গেল। নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে। এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কিছুক্ষণ পায়চারি করলো। উজ্জ্বলের দ্বিধাদ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলে, উজ্জ্বল ভাই আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কিনা বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন, আমি রাজশাহী মামার কাছে চলে যাব। পারবি যেতে? হুম। ওকে, উঠে বস, তোকে বাসে তুলে দিচ্ছি, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তরি ডুবিয়ে দিল। উজ্জ্বলের এসব নাটক ছিল? সে ভালোবাসেনি রুমুকে? রুমুর দু চোখ ঝাপসা হলো মনে মনে। উজ্জ্বলকে দিলেও অভিশাপ। উজ্জ্বল ভাই আপনি যদি সত্যিই ভালোবাসার নামে নাটক করে থাকেন, তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হার্বাল খেতে হবে আপনার, দেখে নিয়েন। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদরে মেয়েটার বুকের কোণে লুকিয়ে রাখতে। চোখ মুছে বলতে ইচ্ছা হয়, কেঁদো না, কান্না তোমার মানায় না। অথচ অনুভূতি শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে চলছে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছে, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাস থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দেব, ট্রেনে নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসে যাব। জেদ করিস না রুমু। কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কথা কেন বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো, তাই এখন বিপদের সুযোগ নেবেন। যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালের মাঝে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? না, আটকায় না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি, যদি সুযোগ নেওয়ার হতো এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি আমার বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে পারেন তুলে দেন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দেব। রুমু চুপসে গেল। কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বল পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরো আধা ঘন্টা, অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি? রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ণ হয়েছে চারিদিকে। পাখিদের কিচিরমিচির মুগ্ধ হয়ে শুনছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজল রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে। কোথায় আছে সে? উজ্জ্বল ভাই রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এইসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসে। সেই হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোককে বিয়ে করতে চাইছিলি? রুমু প্রত্যুত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10 তলা বিল্ডিং এর সামনে। রুমু মাথা তুলে তাকায়। বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালেই একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। এখানে কেন এলাম উজ্জ্বল ভাই? কথা না বাড়িয়ে চুপচাপ আয়। না, যাবো না আপনার সাথে, বেয়াদব বদলোক। বাড়াবাড়ি করিস না। করবো বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই আমি আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটক করলেন, আপনার বংশের বাত্তি নেমে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। এই, আমার বংশের বাত্তি নিভে যাবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না। একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছরে একটা করে ছক্কা পড়বে, দেখবি নি। আমার দেখার দরকারও নেই। উজ্জ্বল ভাই আপনি যদি সত্যিই ভালোবাসার নামে নাটক করে থাকেন না, তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হার্বাল খেতে হবে। কলকাতা হার্বাল? এত বড় অভিশাপ? উজ্জ্বল তাজ্জব বনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতর রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি অভিশাপ দিলি নিজেও জানিস? আচ্ছা, তুই কাকে কি অভিশাপ দিলি নিজেও জানিস না? উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরল, দ্রুত তাকে টেনে নামানো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালি বুঝাতে চাই কলকাতা হারবালের প্রয়োজন আছে কি নেই। রুমু ভরকে গেল।
উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। গেটের দারোয়ান উজ্জ্বলকে দেখে ঠিকই চিনতে পারলো এই ছেলে মাঝে মাঝেই আসে, কিন্তু উজ্জ্বলের পাশে মেয়েটাকে। দারোয়ানের সন্দেহান দৃষ্টিতে উজ্জ্বল বাঁকা হেসে বলে, ইয়াং ছেলে, এভাবে তাকিয়ে আছো কেন অন্যের বউয়ের দিকে? বিয়ে করেছো? জি স্যার। তোমারও কি কলিকাতা হারবালের প্রয়োজন হয়েছে? মানে? বোঝাতে চাইছি, কলিকাতা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন হয়েছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে ওষুধটা কতটা কার্যকর জানতে চাইছি। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়ল সে। দুজনেই তখন হাঁপাচ্ছে। এখানে কেন এনেছি জানিস? এটা উর্মি আপুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব বিয়েটা কি এখন করব নাকি পরে, নাকি তুই এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবি। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললি, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলি, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালি বোঝাবো হারবালের প্রয়োজন আছে কি নেই। উজ্জ্বল ভাই, আমি মজা করেছি। তুই আমার মেইন পয়েন্টে আঘাত দিয়েছিস। এবার আর রিডিং ফিডিং পড়ে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যালি হবে। রুমু ভয় পেল। কোণঠাসা হয়ে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। উজ্জ্বল তার কান্নায় পাত্তা দিল না। চোখ রাঙিয়ে বলে, এই কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছি, অথচ তুই নিজে আমাকে তুলে এনেছিস। রুমু হতভম্ব হয়ে গেল। কান্না থামিয়ে বলে, আমি তুলে আনলাম? কখন? তুই বলায় আমি বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছি, মানে তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথায় কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই এসব বুঝবি না, চুপ থাক। তর্কাতর্কির মাঝে লিফট থামলো 8 তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতে দরজা খুললো একটি ছেলে। ছেলেটা চোখ কচলে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছি বলে কি আপনার আফসোস হচ্ছে দুলা ভাই? সকালের নাস্তা খাওয়াতে হবে বলে কি টাসকি খেয়ে গেছেন? আচার্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এই জগতের মহান কঞ্জুস। তা নয় তো কি দুলা ভাই, বিয়ের ঘটনা আমি ভুলি নাই, তাই খোটা দেয়া ছাড়ি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম। আচ্ছা, আমিও না হয় জবটা আরও কিছুক্ষণ বাদে দেই। তা পাশের মেয়েটাকে? আমার বউ, চাচা তো বউ। চাচা তো বউ মানে? চাচা তো বোন ছিল, এখন চাচা তো বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে। উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধু একমাত্র বোন। বড় বোন আছে, তার নাম উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। তার অবাকটা আরো বহুগুণে বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমের হালচাল দেখে আতঙ্কিত হয়ে উর্মি বলে, রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ। উজ্জ্বলের চাপা রাগটা বাড়লো, দাঁতে দাঁত পিষে বলে, ওর জানোয়ার ভাই আছে, জানো না? আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু মারলো কেন? সব কথা বলবো, আগে এক গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ পোশাকে? তুলে আনার হলে আগেই আনতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মির এক সেট জামা দিয়ে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে বলল। বিয়ের প্রসঙ্গ তুলতে বাঁধ সাধলো উর্মি। সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় আধা ঘন্টা যাবৎ ভাই বোনের বাকবিতন্ডিটা চলল। উজ্জ্বল আপোষ মানতে নারাজ। আজকেই বিয়ে হবে, যে সে করেই হোক। তবে মা বাবাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোড়াজোড়ের কাছে হেরে উর্মি রাজি হলো, বিয়েটা হোক। রুমুকে নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার এতবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে 7:30। উজ্জ্বল তার 2 বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারাও রওনা হলো। তামিম আজ অফিসে যায়নি। মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করে হোক কাজে খুঁজে বের করতে হবে। সে যে কেউই হোক বের করতেই হবে। হঠাৎ বিয়ের তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘুরে পড়ে সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতো উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, যদি তিনি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করেছে, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি দিয়ে পরোটা ভাজার সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছা সরিয়ে উর্মিকে বলে, তোর ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল তাই। আমার ভাই ইদানিং না আগের থেকেই বাড়াবাড়ি করছিল, তোর হয়তো চোখে পড়েনি।
আজ তোর হাতে তুলে দেব আমার ভাইকে, দেখবো কতটা সামলাতে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়? এই ভাই, ডাকা একদম বন্ধ কর। তবে জানিস আমার ভয় হচ্ছে বিয়ের কথা শুনে চাচা চাচি কি যে করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট বোঝাই যাচ্ছে, টুকটাক শপিং করা যায়। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বলের বন্ধু সিয়াম এবং দীপু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশ সুরে পড়ে, এই হারবাল, আমার পেছন পেছনে আয়, কথা আছে। হারবাল এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতে দ্রুত দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলে, হারবাল কোনো নাম হলো? বক বক করে না ডার্লিং, শোনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার জন্য পাঞ্জাবি। শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা নিল। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে শুনছিল। খুব সুন্দর একটি লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি, সেরায় উপসেরায় অনুভূতিরা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রুমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্য হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারণে। রাশেদের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়েছে, তখন এই বিয়ে আদৌ হয় কিনা কে জানে। সকাল 9টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি হবে সে হয়েছে তার জানা নেই। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রুমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করেছিস। রুমু পালিয়েছে মানে? অবাক চুয়ে চুয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাগ ভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউজড হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলেছিলাম আমার ছেলে এসবের কিছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠানে দাঁড়িয়ে থাকা তার নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার রুমু পালিয়ে গেছে, আমার বউ পালিয়ে গেছে। রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা এসব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়েছে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব। সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। ও আল্লাহ, এভাবে তুমি আমার মান সম্মান কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়লো। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁজ দেখে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক, অথচ উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলেও সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত খিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিস? সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বের হয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এত মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও সব ঝগড়ার কোনো আগামাথা নেই। সব অহেতুক বিষয় নিয়ে তাদের ঝগড়া। রাশেদ চলে যেতেই উজ্জ্বল উঠে দাঁড়ালো, প্যান্ট থেকে মাটি ছেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন, সাথে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে গিয়েও ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু এই পর্যায়ে সে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমু যে নিখোঁজ, মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে? আমরাও তো চিন্তা হচ্ছি। চিন্তা করে লাভ নেই, রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে। এ কথা আবার কাউকে জানানো দরকার নেই। মেয়েটা যেখানে আছে সেখানেই তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমিয়ে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে। ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু কাপড় চোপড় এনেছে। রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতে শহরটা ঘুরে শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর। সে অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ
একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে? ভাবতেই হাসপাস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে। হাসিরই কথা, মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বুঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি? উফ, ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজেই লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখলো, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে সে যাই যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের সে গেস্ট রুমে থাকা হয়েছে। সবার হাব ভাব দেখে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকাচ্ছে উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হ্যাঁচকা টানলো। উঠে আসো। কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্টাপাল্টা বিয়ে করে ফেলেছে, সেই কোর্স নাসাকে জানাতে হবে। থুর, কেন ফাইজলামি করছেন দুলা ভাই? আরে হো, সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করা আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতেই বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে অবাক হয়ে তামিমের দিকে তাকিয়ে তামিম বলে, এবার অন্তত কনজুস দেখো না, তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগেই তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সবকিছুই হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজে সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। রুমে উঠে এলো উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই ঘুম পাচ্ছে আমার, ঘুমোবো আমি। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলি, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোটা দিও না, দেখি পা দাও, সালাম করি আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করে বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে। তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করলো। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কী করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতেই উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমোতে পারবো না, খুলে 3 পিস পরবো। আজকে তোর শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে? ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে ঘুরিয়ে যেতেই উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমু ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। 8 তলায় খোলা জানলা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সবকিছু মিলে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত 5 কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রী মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আরেকটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠস্বর রোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলা চেপে ধরল। নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসবে পরোয়াই করল না। ছেলেটা ঘুরে পড়েছে গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরও কাবু করল। এই সুবাসে মত্ত হতে চায় সে। যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল। মেয়েটার ছোট্ট দেহে আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো। তার উন্মাদনা ক্রমশই বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিলে রুমুর গাল, গলা, সর্বত্র। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরা, তখনই অনুভব করলো রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল মোটেই প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসলো সে।
রুমুর চেতনা হারানো দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনেই বিড়বিড় করে বলল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, করে যাবো, উঠ, কি হয়েছে, উঠ না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচণ্ড ভয় পেল, ভয়ে দরদর করে ঘামতে লাগলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, উঠ না, আমি তো কিচ্ছু করিনি। ইন্নালিল্লাহ, উজ্জ্বল ভাই আপনি কি করলেন? পাঠক সমাজ কি মেনে নেবে আপনাকে? ঘেমে জুবুথুবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে বুক। কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমু থেকে এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সারা শব্দ নেই। ফুলের সুবাসিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার কেউ নেই। তবে আবার ভাবলো এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসঘরে বউকে অজ্ঞান করেছে। ছি, এসব কথা পাঁচকান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায় উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে, তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ড রুমু নিজেও পা পিছলে বাঁশরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক করে থাকতে পারল না। পিটপিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই, সব ঘুরছে, আমিও ঘুরছি, আপনিও ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, এক্ষুনি অপেক্ষা কর, বিশ্রাম নেই। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ঝেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁট লেগে আছে। ছেলেটার লজ্জাপা মুখ ভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছি? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না, আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এভাবে সেজে গুজে বসেছিলি, আমার মাথা ঘুরিয়ে দিয়ে এখন বলছিস প্রস্তুত ছিলি না? মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আব্বার ধমক খেয়েছি, আব্বার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপোকাত। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব এই উজ্জ্বলের কলিকাতা হারবার লাগবে কিনা, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস সেই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যা ইচ্ছে ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে কেন যাচ্ছেন? কই, আমি রেগেছি? আমি ঘুমোবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের কি? আমি বাচ্চা মেয়ে, এইসব ফাজিল মেয়ে। তুই বাচ্চা? তুই যে একের পর এক রিলেশনে গেলি, তখন কি তুই বুড়ি ছিলি? এই উজ্জ্বলকে প্রমাণ করার সুযোগ দে, প্রমাণ করে দেবো তুই বাচ্চা না, তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করল না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে যে কি হবে ভাবতে ঢোক গেল উজ্জ্বল। সময় তো আর স্থির নেই, সে গড়িয়ে গেল।
মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবটা ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনো তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ছেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেললো। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়লো রুমুর পানে। মনে মনে বারবার বলল, সোনাই সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হাতে ভ্রু কুচকে নেয়। উজ্জ্বল চোখ পিটপিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? বরের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তারপরেও চিৎপটাং হয়ে পড়লি, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লি। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? না দান বাচ্চা। এক সময় মাকে জ্বালিয়েছি, এখন বউকে জ্বালাবো। রুমু প্রত্যুত্তর করলো না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন না। কিডনি মানে? আইফোন। বইয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো ঘুম ঘুম চোখে। রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক ঢং উজ্জ্বলকে পাগল করে তুলেছে। বেচারা এবারও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসলে একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আর আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরায় ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল এদিকে। উজ্জ্বল ক্রমশ ঘুরে পড়ছে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি। বাদ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুগাল আজলায় পুরে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো। সে এলোপাতারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে সে সাথে ভরকে যায়। উজ্জ্বল নিজেও হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দুহাতের সাহায্যে নিজের চুল খামচে বলে, এত বাধা কেন? কেন কেন কেন? একটু কিছু করতে দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না, এই কথা আমি কাকে বোঝাবো? ওহ গড। কি যাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বলল। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশিদ আর চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানায় এসে পা ফেলুক। গালমন্দ করুক, ওর গাল আর পা দুইটা আস্তর থাকবে না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বউয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসেছি। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে তা দেখবে। এদিকে উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি। উজ্জ্বল মেয়েকে হাসলো। রুমি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করো যাও। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দিবি? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে নে। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক ট্যারা। সব বুঝে উজ্জ্বলকে সায়স্তা করতে না বুঝার ভান করে। উজ্জ্বল কি সব বুঝে না? খুব বুঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহে সন্ধি হোক, আর ছাড়বে না কিছুতে। সারাটা দিন সারাটা ক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাঘে শীত যায় যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝিও না বুঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলের ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়।
গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এসব বলে বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা, তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজে লাগিয়ে এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। বিকেলটা কোথায় আছে কে জানে। অসময় তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয়। উর্মি তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? সে কি কথা, অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করতেছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরেছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ভরল। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসা একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ব্যবসা গরমে হঠাৎ মেঘের শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময় তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অশনি ঝরে গাছপালার উত্তাল পাতালে ভয়ে কুকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুম কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিঁচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে হয় শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজায় খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলেই উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, ভিজে গেছি, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটাও কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়েই ছুটে এসেছি। এ কি, তুই কাঁপছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, যান আর্লি ফ্রেশ হয়ে আসুন। এই বউ, কাঁপছে কেন তোর শরীর? ভয় পেয়েছিস? এই তো চলে এসেছি। দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা হয়ে যাবে। সময়টা কবে হবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য 1 মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিস্বাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবে রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখন ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনের রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানায়? আমার ফোনটা দিন না উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায় বলেন? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে রাস্তা পাথুক, এটাই চাস তো? সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট দিবি? তা কি পোস্ট দিবি? রোম্যান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে, আজ জামাই নাই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবি? রুমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে আহাজারি করে, তাই এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এসব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই তোর চোখে কি এই জলজান্ত মানুষটাকে নজরে আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ভাই, আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধা দ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতেই রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুচকুচে তাকাতেই রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে
আঙুলে ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবু সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরে নিন কোনো উত্তর নেই। তবে নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে 5 কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে ওঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোলার উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দায় থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতো গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক। থাকেন বারান্দায়, রুমে আসবেন না একদম। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো একদম। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারলো কেউ জবরদস্তি খেপেছে। রুমু যখন অন্য রুমে পা বাড়ায়, তখন তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারবি কলিকাতা হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস। একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো, তখন তো দেখাবোই। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুটঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসা জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাতারি চুমোগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পড়া শাড়িটা উজ্জ্বল কোথায় ছুরি মেরেছে কে জানে। কাঁধে থেকে ব্লাউজটা সরিয়ে উন্মুক্ত বক্ষ চুমুর বর্ষণ করছে উজ্জ্বল। যেন রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন চলেছে, ঠিক আছে? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টি মাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলো। একটা সময় ঘুমের লোভে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অথচ। এদিকে ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো। যদিও দৃষ্টি দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেখে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকাল উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না। তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে ছুটতে থাকি, কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এই বাড়িতে ভবিষ্যৎ কর্ত্রী তুমি হাতে হাতে এগিয়ে দেবে, এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা।
মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলো তো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলো তো, রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাতরাত নেই তো? কি 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 বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানিও না, হয়তো হতে পারে। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি। রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সে নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। অনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিড়মিড়িয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন দুটোই আমার কাছে ছিল। একমাত্র তুমি দেখেছো আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমু পেল কি করে এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারবো তোমাকে, মনে রাখে যেন। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামলো মুষলধারে বৃষ্টি। পানির কণা যে এখনই জানলার ঠাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছে ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না, আমাকে ঘুমাতে দিচ্ছিস না, নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস। উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক। ছেলেটা পিটপিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ। আপনি ঘুমান, আমায় ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছাড়া ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমাতে হলে আমাকে জড়িয়েই ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমি তোকে জ্বালিয়েছি? ভালোবেসেছি আর তুই এত বড় অপবাদ দিলি? ঠিক আছে, ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাফ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল, তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছাড়া ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কি করে? ধর তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি, ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই। সরুন, ঠোঁটে জীবাণু। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বোলাতে গালে বেশ কয়েকটা চুমু খেল। বউ, তো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার চুমুতে টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। সরুন, ঠোঁটে জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া জড়িয়ে পড়ল সারা মুখে। এত দখল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবাণু থাকে তবে জীবাণুই ভালো। দুজন মিলে এখন থেকে জীবাণু খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমায় একটু ঘুমোতে দিন প্লিজ। আমি যদি জানতাম আপনি এমন কেমন কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টান টান করে বলে, ওকে ঘুমা, জ্বালাতন করবো না। তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবি। আমি আবার কন্ট্রোল হারাতে পারি, এই ক্ষেত্রে নিজে বিশ্বাস করি না। আমার ঠোঁট পাকালো, গায়ে কাঁথা জড়িয়ে সে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে এই জগতের নায়িকারা ফের। উজ্জ্বল খবরদার, ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেব আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের কি সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে? এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি খাবার গরম করলো। গতকালের সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমের ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারলো। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে আয়, ফ্রেশ লাগবে। রুমু উঠে বসলো, কিন্তু আবার বসা দেখে শুয়ে পড়ল।
সারা শরীর অসহ্যকর ব্যথা চড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খিচিয়ে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলে উজ্জ্বলের গায়ে। বেয়াদব লোক, রয়ে সয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস তখন তো। এই চুপ! রুমু চেঁচিয়ে উঠল। তাদেরকে হাসলো উজ্জ্বল। মেয়েটা পাঁচগুলা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল ছেড়ে আয়, খেয়ে দে, ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবি। যান, বের হন। আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি এখন আমি কিছু বলেছি? তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার দিকে দিয়ে দিয়েছিস। এখন যখন বললি গোসল আরেকবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্ট টেনে খুলে ফেললো। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি তো আর দেখিনি। দেখবি কি করে? যে পুরুষের যেখানে কন্ট্রোললেস হওয়ার দরকার সে সেখানেই হয়, যেমনটা আমি হচ্ছি। রান্না বান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা, এর বেশি কিছু তার ধর্নাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতো ছুটোছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘরেও তার আবল তাবল বক বক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময় স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাঁধতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বুলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন কেন করছেন? এবারও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকেই জ্বর হলে পাগলের মতো সারা বাড়ি ছুটতে আর আবল তাবল বক বক করতো। এসবে তাকে একমাত্র সামলাতে পারত তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো খড়ে ভরতে হবে। কি মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছুই করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয় লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করলো না সে। দাঁড়িয়ে আছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের কাছে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে, অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে, রুমু চল কই মাছ ধরি। উজ্জ্বল, এইসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। হুম, চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমুর এসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন তো দেখি বড় হয়েও একই অভ্যাস। আমার আব্বার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন রাখলো, উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। কিছুক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে। একদম ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম, টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, জানিয়ে আয়। ঠোঁটটা কোঁচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনলো। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়াম নিয়ে আচার খেতে লাগলো।
আমের আটের অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে রুমুর জিহিপের লোল পড়ে যাচ্ছে। রুমু, এসব কি হচ্ছে? কোন শখ? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছিলাম। ওমা, এখন দেখি উল্টো আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসলো। আজকে একটা লজিক আছে। টক খেতে কেন মন চাইছে? টক খাওয়ার কথা তো তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস, যাতে আমি রেগে যাই। বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সেই মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, থম মেরে বসে রইল। এক বয়াম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের দরুন আকার যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচণ্ড রোমান্টিজম মেয়ে, বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো তারপর কোথায় পালালো রোমান্টিকতা। উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না, মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাজে অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না বললেই হলো, ভয় লাগছে আমার। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছে, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দায় গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল, ভয় লাগছে তো। বাজে শব্দে কি ভয় লাগছে না আপনার? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখলো। ভেজা চোখের পাতায় ছোট কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনলো? মোটেও না। তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর দু হাতে টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলোপাতারি চুমু দেখে এলো। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমু চোখ খিচে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসব কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরা হতে রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছেটা কি? রুমে চলুন, ওষুধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ, প্রতিদিন 6 বেলা করে। এই ওষুধ না খেলে বাঁচবো না রে উজ্জ্বল। এই ওষুধ কথা বলে না, চুপ। উজ্জ্বল ধমকে বলে। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলদের বারান্দায় দরজা খুলতেই আলোর দেখা পেয়ে দুজন অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোরা বৃষ্টিতে ভিজতেছ কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্করা করো? বৃষ্টিতে ভিজা কিসের ওষুধ খাও? আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসি আছে, তাও সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজে অমৃত। রুমু দাঁত কিরমিরে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না, তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রোমান্সে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছো? আমি কি পালিয়ে যাচ্ছি? এই তো আমি আছি তো। জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানলা কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করে না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ভু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করে না। দেখ দেখ, তুই রাগ করায় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। হ্যাঁ ঢং, তাও কথা বল। রুমু উঠে গেল, রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমোতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বদ্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। সেন্টো গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে
মেঘযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকা বাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রান্নাঘরে দরজায় 2 হাত তুলে স্টাইল নিয়ে বলে, হেই ডার্লিং। রুমুর পেছন থেকে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তে ঝনঝনের শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহেন রূপে তারা তাজ্জব বনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিৎলিয়ে বলে, সো হট সুন্দরী। তামিম অবাক স্বরে বলে, এটা কে রে? উজ্জ্বল পেছনে তাকাতেই বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথর কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোর কপাল ফুটলো। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বেরই হয়নি, রুমুর সাথে কথা বলেনি। মান সম্মানের আজ রফা দফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নাই। কেন নেই? মান সম্মানের 12টা বাজিয়ে আবার বলছিস? তুই সর সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না এসে আমাকে ইশারায় বলেও তো পারতি আপু দুলা ভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলই হচ্ছিল না, বিশ্বাস করুন। আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটা চিমটি কেটে দিতাম আমি। রুমু পুনরায় হেসে ফেলত। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল দাঁত কিরমিরিয়ে। খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করবো। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে, বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে, এবার উর্মি আপুর সামনে কি করে যাবি আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরও বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমে বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাতিতে বের হয়ে আসলো সে, তবে মুখটা ঢেকে ফেললো ওড়নার সাহায্যে। একে রুমু, এবার মুখ ঢেকেছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি অবস্থা। উর্মি গাল থেকে ওড়না টান দিয়ে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পেটে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে খেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটার আগে লজ্জা পেয়েছে। এলাকার খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকে কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টকবগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথেই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসল চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুলে উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুড়ে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চিবুনি দিতেই মুখ কুচকে বলে, এই রুমু কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শুন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলল, ট্রাস্ট মি, এই শর্মার চেয়ে তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না লাগে না, তুই পাশে থাকলে লজ্জারা উড়ে যায়।
আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? এই তুই খাতো, বাসর ফাঁসর শেষ করে নিশ্চিন্ত হয়ে গেছি, তুই আসলি আউলফাল কথা বলতে। আমি আউলফল কথা বলি? বলিস, খুব বেশি বলিস।